জাতীয় প্রেস ক্লাবের ভেতর থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করা হয়। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। বিএনপি জামায়াত বিরোধ বাড়ছে, হঠাৎ করে বা কেন রিজভী জামায়াতকে নিয়ে কটাক্ষ করে কথা বলছেন? ফুটপাতের দখল থেকে শুরু করে আমাদের ভিক্ষুক ভাই বোনেরা যে জায়গায় বসে ভিক্ষা করে, বিশেষ সেইটাও দখলে চলে গেছে। আমি কোনো দলের নাম জানতে চাইনি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নিয়েছেন জামায়াত ইসলামী। হ্যাঁ দর্শক, রিজভীর বিন্দুমাত্র ইজ্জত রাখলো না জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কারণ গত কয়েকদিন আগে জামায়াত ইসলামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রুহুল কবির রিজভী, যেটা নিয়ে কিন্তু দেশে একরকম বিশাল দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে জামায়াত এবং বিএনপির মধ্যে। তাই এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, যার ফলে কিন্তু দল থেকে বহিষ্কার হতে পারেন রুহুল কবির রিজভী। এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে দেশের গণমাধ্যমগুলোতে। কারণ দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। তাই দর্শক, অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা এবার ভিডিওর মূল আলোচনায় চলে যাই। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা তাই আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, বুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মোহ শিবিরের মধ্যে নাই। আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা, বিদেশি কোন চক্র, বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ ছড়াতে চান, তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই, এই পথ অকল্যাণের পথ, ক্ষতির পথ, ভাঙনের পথ, বিভেদের পথ। জাতীয় ঐক্যের এই আহ্বানে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার, মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। প্রায় 2000 ছাত্র জনতার রক্ত, 30-40 হাজার আহত ছাত্র জনতার যে আকুতি, তাদের চোখের পানি, তাদের রক্ত এখনো শুকায়নি। আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই, এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে। ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা তাই মনে করি, ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনের অভিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে। কোন অপপ্রচার, কোন বাধা, কোন মিথ্যাচার, কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না। বিএনপি জামায়াত বিরোধ বাড়ছে, এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এই প্রতিবেদন দাবি করছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্ব বেড়েছে। হঠাৎ করেই বা কেন রিজভী জামায়াতকে নিয়ে কটাক্ষ করে কথা বলছেন, আর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। মূলত গণ অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংককে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর বিএনপির বিরুদ্ধে সারা দেশে দখলদারিত্বের নানা অভিযোগ আনেন জামায়াতের নেতাকর্মীরা। গত রবিবার বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে। বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব কোন্দলের ঘটনা আগেও দেখা গেছে, তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিষোদগার নিকট অতীতেও দেখা যায়নি। এরপরও দীর্ঘদিনের দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, এ ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি দুই দলের নীতি নির্ধারকরা। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, এটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। অনেকে মনে করেন দুই দলের মধ্যে এমন মতবিরোধ বিভিন্ন সময়ে দেখা গেছে। গত সপ্তাহে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এমন একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
যদিও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের বোঝাপড়া কোনো সংকট নেই। তবে তাদের মধ্যে সম্পর্কের ইতি হয়নি, ফলে ভবিষ্যতে দুই দলের মধ্যে যে সম্পর্ক উষ্ণ হবে না তা এখনই বলা যাচ্ছে না। রুহুল কবির রিজভী বলেন, ব্যাংক সহ পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির সঙ্গে জামায়াতের লোকেরা জড়িত। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামায়াত। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল, বিএনপির সাথে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন? এরপরে ফুটপাতের দখল থেকে শুরু করে আমাদের ভিক্ষুক ভাই বোনেরা যে জায়গায় বসে ভিক্ষা করে, বিশেষ করে রাজধানী, সেইটাও দখলে চলে গেছে। কি আশ্চর্য ব্যাপার! সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এত রক্ত, এত জীবন, এত মানুষ পঙ্গু, এত মানুষ চাকরি হারালো, ঘর ছাড়লো, দেশ ছাড়লো, এত মানুষের ইজ্জতের উপর হাত পড়লো, তারপরেও এই জাতির আমাদের কোনো শিক্ষা হবে না? শিক্ষা হওয়া উচিত কিনা? তাহলে এই শিক্ষা যারা নিবে না, আমরা কি তাদেরকে সমর্থন করতে পারি? এই দেশের জনগণের বন্ধু মনে করতে পারি? শুভাকাঙ্ক্ষী মনে করতে পারি? রাজনীতিবিদ মনে করতে পারি? একজন চাঁদাবাজ কখনো রাজনীতিবিদ হতে পারে না। চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নাই, সে চাঁদাবাজ, এটাই বড় কথা। ঘুষ দুর্নীতি যারা করবে সে ঘুষখোর, দুর্নীতিবাজ, এটাই তার মূল পরিচয়। বাংলাদেশ জামাত ইসলামী সত্যের পথে অবিচল। অন্যায়ের কাছে আল্লাহর মেহেরবানি আপনারা দেখেছেন, মাথা নত করি নাই আমরা। 10 কোটি বা 11 কোটির মতো ভোটার আছেন। অবশ্য এর ভিতরে আওয়ামী লীগ 2.25 কোটি মানুষকে ফলস ভোটার বানিয়েছে। এদেরকে বাদ দিলে হয়তো সংখ্যাটা কিছু কমবে। আবার অনেক যুবক যুবতী ভোটার তালিকাভুক্ত হননি, তাদের তালিকাটা হলে হয়তো এটা আরো বেড়ে যাবে। সাধারণত একটা আসনে, সংসদীয় আসনে অথবা উপজেলায়, ইউনিয়নে, পৌরসভায়, সিটি কর্পোরেশনে, ওয়ার্ডে, বিভিন্ন জায়গায় 2 জন প্রার্থীর মধ্যে সাধারণত কন্টেস্ট হয়। একজন যদি পায় 1,03,000 আর আরেকজন যদি পায় 1,02,998, তাহলে 2 ভোটের ব্যবধানে দ্বিতীয়জন হেরে যাবেন এবং মাত্র 2 ভোটের ব্যবধানে প্রথমজন জিতে যাবেন। আবার বেশ কিছু ভোট এই 2 জনের পাতে পড়ে না, অন্য জায়গায় গিয়ে পড়ে। তখন যাদেরই প্রার্থী, আমি যাকে ভোট দিলাম, আমার প্রার্থী যখন হেরে গেল, মানুষের মধ্যে এরকম একটা ফিলিংস আসে, আমার ভোটটা কাজে লাগলো না। এটা আমরা বলি কিনা? এটা একটা ফিলিংস। 2 নম্বর হচ্ছে, এই পদ্ধতিতে যখন ভোট হয় তখন নেতাকে খুশি করতে পারলে, যে কোনো ভাবে খুশি করার বহু পদ্ধতি আছে, তখন তার যোগ্যতা থাকুক না থাকুক, একজন দেখা যাবে ওই নেতা এবং ওই প্রতীকের হাত ধরে তিনিও সংসদ সদস্য হয়ে গেছে। আমরা বিগত সংসদ গুলোতে আমরা দেখেছি কিছু মানুষ তাদের ছেলেমেয়েরা এক পাতা কিছু লিখে দিয়েছে যে, আব্বা আম্মা তুমি তো এমনি বলতে পারবে না কিছু, ওইটা পড়ে শুনে। তিনি সংসদে দাঁড়িয়ে পড়তেছেন, কিন্তু এক পাতা পড়তে তার 20 মিনিট লাগতেছে, এখানে 40টা ভুল করতেছেন, উনি লেখাটাও করতে পারছেন না। অথচ একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব এবং মর্যাদা হচ্ছে তিনি দেশের আইন প্রণেতা। দেশবাসীকে তিনি সুশাসনের জন্য ভালো আইন তৈরি করে দিবেন, মন্দ আইন থাকলে ওইটাকে বিদায় করার উদ্যোগ নেবেন। তো যিনি একটা পাতা, লিখিত পাতাও পড়তে পারেন না, তিনি আমাদেরকে আইন প্রণয়ন করে দিবেন? এইভাবে আমরা নাচে গানে সংসদ মানুষের জীবনমান উন্নয়নের জন্য, সভ্য দেশকে সভ্যতার উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য, একটা মর্যাদাশীল জাতি হিসাবে দাঁড়ানোর জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, সুশাসন উপহার দেওয়ার জন্য। কিন্তু সেগুলো নিয়ে আমাদের সংসদে কথা হয় খুব কম, হয় না বললেই চলে। গালিগালাজ, ঝগড়া বিবাদ, নাচ গান, এগুলো দিয়ে আমাদের সংসদকে কলুষিত করে রাখা হয়েছে। আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। এমন কিছু দল আছে, বড় দলগুলো মনে করে যে এরা আর যাবে কোথায়, আমাদের কাছে আমাদের দয়ার জন্য আসতে হবে। তারা ভোট পায় না, সেই রকম তাদের হয়তো 2-3% সমর্থন আছে, এই জন্য কারো দয়া ছাড়া তাদের পক্ষে সংসদে গিয়ে কথা বলা সম্ভব নয়। কিন্তু যদি একটা দল 1% ভোটও না পায়, 1%-এর 3 ভাগের 1 ভাগ পায়, তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবে। কারণ আমাদের আসন 300, 1%-এর জন্য 3টা আসন বরাদ্দ, 3 ভাগের 1 ভাগ হলে একজন যেতে পারবে। এরকম বহু দলে অনেক যোগ্য মানুষ আছে, তারা তখন সংসদে গিয়ে জাতির জন্য কথা বলবে। তখন সংসদটা একটা কোয়ালিটি, একটা মানসম্পন্ন সংসদ। সংসদ যখন মানসম্পন্ন হবে, দেশটাও তখন মানসম্পন্ন হবে, প্রশাসনটা মানসম্পন্ন হবে, আমাদের শিক্ষাটা মানসম্পন্ন হবে, আমাদের ব্যবসা বাণিজ্য সিন্ডিকেশন যেটা, সেটার ব্যাপারে ওখানে যথোপযুক্ত ডিসিশন নেওয়া। আমরা সেই সংসদটা চাচ্ছি, ওইরকম আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছি। তখন ছোট দলগুলা করবে কি? কারো দয়ার মোকাপেক্ষি থাকবে না, কারো মুখের দিকে থাকবে না,
সে তখন তার অবস্থান এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তার চেষ্টা যদি সে সেই মানে করতে পারে, জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সমর্থন বাড়াতে পারে, তাহলে সে অধিক সংখ্যক সদস্য নিয়ে সেখানে ঢুকতে পারবে, শুধুমাত্র জনগণের ভালোবাসা এবং সহযোগিতা, কোনো দল এবং নেতার আনুকূল্যে নয়, দয়ায় নয়। আমরা এরকম একটা মানসম্পন্ন সংসদ চেয়েছি বলে এই দাবি উত্থাপন করেছি, এবং দেশের বেশিরভাগ দল কিন্তু এটাই চায়। আমরা আশা করব বর্তমান সরকার এটাকে সম্মান দেখাবে, এবং এর জন্য অবশ্যই আমরা আমাদের প্রচারণা এবং বিষয়টা জনগণের সামনে স্পষ্ট করার জন্য আমরা উত্থাপন করব। এখন প্রশ্ন আসে যে এরকম সিস্টেম কি দুনিয়ার কোথাও আছে? হ্যাঁ, দুনিয়ার 62টা সভ্য উন্নত দেশে এই সিস্টেম আছে। যদি সেই দেশগুলোতে থাকতে পারে, আমাদের কোনো থাকবে না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যাদের 20 বছরের খাদ্য মজুদ থাকে, তাদের সব কয়টি দেশে এই পিআর সিস্টেমের ইলেকশন আছে। তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ দেশ, তাদের আছে। এরকম অনেক দেশ আছে, তাদের চলতে আমাদেরও চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে এখন লুক ফরওয়ার্ড, সামনে দেখতে হবে। পিছন নিয়ে আর আমরা কামড়াকামড়ি করবো না। পিছন নিয়ে কামড়াকামড়ি করে চিংড়ি মাছ, ও দৌড়াইতে গেলে শুধু পিছনের দিকে লাফায়। কাঁকড়া দৌড়াইতে গেলে পিছনের দিকে লাফায়। আমরা দৌড় দিব ইনশাআল্লাহ বাঘ এবং সিংহের এবং সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক, শুরুতে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং সাথে সাথে ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।